চারজনকে আসামি করেছি। জুয়েল চাকমা তৎকালীন এডিশনাল এসপি, উনি খুব সম্ভবত র্যাব 14-তে আছে খুব সম্ভবত। তৎকালীন সিআইডি প্রধান মোহাম্মদ আলী, ওনাকে আমি আসামি করেছি। তারপর আমি আসামি করেছি এসআই মেহেদি হাসানকে, যিনি আমার এই আগারগাঁও ওই এরিয়া থেকে এই টাকাগুলা নিতেন তার গাড়ি দিয়ে। আমি আসামি করেছি এসআই আতিকুর রহমান, যিনি পুরা জিনিসটা আমাদেরকে বলতেন যে এই চিফ স্যার এটা বলছে, আমাদের আইও এটা বলছে, ওখানে টাকা দিতে হবে, এগুলা যিনি কোঅর্ডিনেট করতেন। এই চারজনকে আমি আসামি করেছি। প্রয়োজনে যদি আদালতের নির্দেশনা অনুযায়ী আমার পরবর্তী কোনো নির্দেশনা থাকে আমি সেই অনুযায়ী কাজ করব। আমার একমাত্র বোন প্রথমবার মেডিকেলে পরীক্ষা দিয়ে সরকারি মেডিকেলে চান্স পায় নাই, দ্বিতীয়বার মেডিকেলে চান্স পায় নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে সে জিওলজিতে চান্স পেয়ে পড়ালেখা করছে। আমি এত বড় মানে অপরাধী যে আমার নিজের ছোট বোনকে চান্স পাইতে পারলাম না, আমি আমার নিজের ওয়াইফকে চান্স পাইতে পারলাম না। আমি এত বড় প্রতিষ্ঠান চালাই, আমি এত বড় অপরাধী। এইগুলা কি তদন্তের নমুনা? এদিকে আসলেই তদন্ত ছিল নাকি শুধুমাত্র ওই সময় আমার রাজনৈতিক সংশ্লিষ্টতার জন্য? আপনাদের কাছে আমি বলি, আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্র দলের সভাপতি ছিলাম। টাকার অঙ্কটা আমার কাছে 5 কোটি টাকা প্রথমে চেয়েছিল। সেখান থেকে কোর্টে যখন আমার লয়ার কোর্টে জানাইছিল, আপনারা এটাও ক্রস চেক করতে পারেন, যে 5 কোটি টাকা চাঁদা দেওয়া হয়েছে। এটা বলার পরে জুয়েল চাকমা খেপে গিয়ে পরে 3-4 দিন পরে বলে যে না 10 কোটি টাকা লাগবে। বাট আমরা 4 কোটি টাকা দেওয়ার পরে এরপরে আমাদের পক্ষে আর সম্ভব না থাকে সেটা আমরা তাদের কাছে সারেন্ডার করি। 2023 সালের 2 আগস্ট একটি ঘটনাকে কেন্দ্র করে আজকের এই কথাবার্তা। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন অথবা নিশ্চয়ই জানবেন আপনারা যে 2023 সালের জুলাই মাসের শেষের দিকে এবং অগস্ট মাসে এবং পরবর্তী সময়গুলোতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে তৎকালীন সময়ে কিছু সিআইডির মাধ্যমে কিছু কার্যক্রম পরিচালিত হয়, বিভিন্ন অভিযান পরিচালিত হয়। দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে কোনো ধরনের সঠিক, এটা আমার কথা, সঠিক তদন্ত, পর্যাপ্ত সময় নিয়ে তদন্ত ছাড়া আমাকে আমার বাসা থেকে অ্যাবডাকশন করা হয়। এটা 2 আগস্ট 2023 সকাল আনুমানিক 6:30টার দিকে আমার বাসায় সাদা পোশাকে সিআইডি থেকে পুলিশ আসছে এই পরিচয়, এবং তার সাথে একজন সাংবাদিক ছিলেন, টিভি ক্যামেরা সহ। আমি ওই টাইমটাতে আসলে যেহেতু ফজরের পর ওই টাইমে আমি আমার বেডরুমে, নিজের বেডরুমেই আমার ওয়াইফ এবং আমার 6 মাসের ছোট বাচ্চা তার সাথে। তো হঠাৎ করে আমার শ্বশুর, আমি যে ফ্ল্যাটে থাকি, আমার বাসা শান্তিনগরেই, যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটের বিপরীত পাশে আমার শ্বশুর শাশুড়ি থাকেন। তো আমার ছেলের 6 মাস পরবর্তী তাকে ভাত খিচুড়ি খাওয়ানো হবে, এই জন্য আমার হোম ডিস্ট্রিক্ট থেকে আমার মা বাবা এসছেন, আমার আরও কিছু আত্মীয় স্বজন মুরব্বী যারা তারা এসছেন। তো সকালে ওই সময় হঠাৎ করে আমার শ্বশুর এসে আমার রুমে নক করে বলতেছে যে পুলিশ আসছে, তোমার সাথে কথা বলতে চায়। তো আমি বাসায় বেডরুমে আসলে যে অবস্থায় আমি উঠে আমি জাস্ট দ্রুত একটা টি-শার্ট পরে নিই। তো তখন আমি আগে উঠছি, কিন্তু আমার ওয়াইফ আসলে বিষয়টা ওইভাবে, সে সাউন্ডটা ওইভাবে পায় না, সে কিছুক্ষণ পরে উঠছে। তো 2 জন পুলিশ মানে বেডরুমের দরজা ধাক্কা দিয়ে ঢুকে যাচ্ছে। তো আমি তাদেরকে রিকোয়েস্ট করলাম যে প্লিজ আমার ওয়াইফ একটু ড্রেসটা চেঞ্জ করতে দেন, ও একটু হিজাবটা মাথায় দিয়ে তারপরে আপনারা আসেন, অসুবিধা নেই। তো তারপরে দরজা ধাক্কা দেখি করার পর আমি যখন অনেক রিকোয়েস্ট করলাম, দরজা আটকে রাখলাম, এর মধ্যে আমার ওয়াইফ উঠে গেল।
তো আমার বাচ্চা কান্নাকাটি করা শুরু করছে। এরপর আমি বেডরুম থেকে বের হওয়ার পরে দেখি যে প্রায় 7-8 জন সিভিল ড্রেসে, আর আমার ডাইনিং টেবিলের ওখানে 3 জনের মতো বসা আছে, একজন মাস্ক পরা। তো আমি আসলে ব্যক্তিগতভাবে ওই সময় যখন আমি প্রথম দেখলাম তখন আমার কোনোভাবেই মানে তাদের আমার চেনার কোনো সুযোগ নাই, আসলে সুযোগ ছিল না। তারপর তারা আমার ওখানে কি কারণে আসছে সেই কারণের কোনো কিছু বলতেছে না। কয়েকজন আমার বেডরুমের পাশে আমার মানে একটা ওয়ার্কিং প্লেস আছে, আমার একটা রুমে আমার বড় ছেলের জন্য একটা রুম, তো খেলাধুলা করে ওখানে আমার বুক সেলফ আছে, সেগুলা কাগজপত্র সব দেখতেছে, সব ড্রয়ার খুলতেছে। আর একটা গেস্ট রুম আছে, সেই গেস্ট রুমের আলমারি দেখতেছে, এখানে কে থাকে না থাকে, এই ধরনের বিষয়। আর এর মধ্যে আমি যেহেতু পরবর্তীতে এদের 3-4 জনকে আমার নিজের বোঝার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার সুযোগ হয়েছে। ডাইনিং টেবিলে যারা বসা ছিল তাদের মধ্যে থেকে একজন তৎকালীন সিআইডির এডিশনাল এসপি জুয়েল চাকমা, উনি আমার শ্বশুরের সাথে এবং আমার বাবার সাথে আমি ডাক্তার কিনা এটা নিয়ে তর্ক করতেছে, যে আপনার মেয়ের জামাই তো ডাক্তার না। আমরা বাবাকে বলতেছে আপনার ছেলে তো ডাক্তার না। তারপর বলতেছে যে আমার ওয়াইফ ঢাকা মেডিকেল কলেজের কোন ব্যাচ। আমি কেন আপনাদেরকে শুরুতেই আমি এই বিষয়টা বললাম যে কোনো তদন্ত হয় নাই, কারণ আপনি দেখেন যে যদি তদন্তই হয় তাহলে আমি ডাক্তার কিনা এটা বোঝার জন্য কি 30 মিনিটের বেশি দরকার হয়? ওনাদের ডিপার্টমেন্ট থেকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রিন্সিপাল স্যারকে ফোন দিলে এই ব্যাচের এই নামের সে কি এমবিবিএস পাস করেছে কি করে নাই সেটা কি জানা খুব বেশি কঠিন ছিল না। আমি এত বড় একটা প্রতিষ্ঠান চালাই, আমার প্রায় 100 জনের মতো স্টাফ সারা বাংলাদেশে কাজ করে। আমার এই প্রতিষ্ঠানে ঢাকার 3টা মেডিকেল কলেজে অনেক টিচাররা কাজ করে, তারা ঢাকার 3টা মেডিকেল কলেজের স্টুডেন্ট এবং ডাক্তার আমার এখানে টিচার হিসেবে কাজ করে। যে কাউকে জিজ্ঞেস করলে আমার ওয়াইফ ঢাকা মেডিকেল না কোন মেডিকেল থেকে পাস করছে, এটা তো খুব কঠিন কিছু না। আমার ওয়াইফ ঢাকা মেডিকেল কলেজ থেকে পাস করছে। দেখেন তদন্ত যে হয় না, যদি তদন্ত, ইভেন আমি আপনাদের মাধ্যমে বলবো যে সবাই এখানে আপনারা আছেন, মানে আমাদের জায়গা থেকে বা আমি আমার জায়গা থেকে রিকোয়েস্ট করা ছাড়া আর কি করতে পারি, কারণ ক্ষতি যা হওয়ার তো হয়ে গেছে। শুরুর দিকে আমার নামের বানানটাও তো ঠিক ছিল না, আমার নামের বানানটাও তারা ঠিক মতো জানতো না। একটা আমার মোবাইল নাম্বার দিয়ে এনআইডি কার্ড বের করা তাদের জন্য 5 মিনিটের বেশি সময় লাগার কথা না। আমার ডকুমেন্ট আছে, আমার নামের বানান যে তারা শুরুর দিকে ভুলভাবে লিখতেছিল বিভিন্ন জায়গায়। তাহলে আমি কিভাবে বলবো যে তারা আসলে কোনো তদন্ত করছে? কোনো তদন্ত তারা করছে বলে আমি মনে করি না। তারা শুরুর দিকে বলা শুরু করলো যে আমার প্রতিষ্ঠান মেডিকো 2006 সাল থেকে ফুলে ফেপে উঠেছে। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, 2005 সালে আমি মেডিকেলে 2nd ইয়ার শেষ করে 3rd ইয়ারে আমি এই প্রতিষ্ঠান শুরুই করেছি 2011 সালে। 12 সাল থেকে প্রপারলি শুরু হয়েছে। আপনাদের যদি দরকার হয় আপনারা ট্রেড লাইসেন্স, ঢাকা সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স আপনারা যদি সুযোগ থাকে আপনারা দেখেন এর আগে মেডিকো নামে কিছু ছিল কিনা। তাহলে মেডিকো কত সাল থেকে কার্যক্রম শুরু করলো সেটাই যদি তদন্তের মাধ্যমে না আসে, এত বড় সংস্থা, এত ব্রিলিয়ান্ট লোকজন ওখানে আছেন, এত ভালো ভালো অফিসাররা আছেন, এই প্রতিষ্ঠান কত সাল থেকে কার্যক্রম শুরু করছে এটাই তারা জানে না। 2006 সালে মেডিকো নামে তো কিছু ছিলই না। আমি তখন মেডিকেল কলেজের স্টুডেন্ট, আমি তখন টিউশনি করাই, বাসায় স্টুডেন্ট পড়াই, খুব বেশি হলে 7-8-10 জন হবে। তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, যদি সঠিক তদন্ত হয়ে থাকে, একটা প্রতিষ্ঠানের মালিককে আপনারা অ্যাবডাকশন করতে আসছেন, তুলে নিতে আসছেন, সেই প্রতিষ্ঠান কত সালে শুরু হয়েছে সেই ডাটা থাকবে না আপনাদের কাছে? এত তাড়াহুড়া
মানে এত বেশি তাড়াহুড়া যে এইটুকু সময় হয় নাই। যারা আমাকে এই পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে গেছে আমার পরিবারকে, তাদের বিবেকের কাছে প্রশ্ন, আপনারা ঘুমাতে পারেন কিনা ঠিক মতো? দেখেন, আমাকে যেদিন নিয়ে গেছে 2 আগস্ট 6:30, 2 আগস্ট 2023 6:30 ঢুকলো। সব মিলিয়ে 2 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো ছিল। 8:30টার দিকে বা এরকম হবে, আমার সময় একটু এদিক সেদিক হতে পারে। আমাকে যে নিয়ে গেল, আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন, ওই দিনের আগে এই মেডিকেল ভর্তি পরীক্ষার কোনো ধরনের অনিয়ম সংক্রান্ত ব্যাপারে আমার নামে কোনো জায়গায়, কোনো থানায়, কোনো জায়গায় কোনো জিডি ছিল কিনা আপনারা একটু দেখবেন। কোনো জায়গায় আমার নামে কোনো মামলা ছিল কিনা দেখবেন। যে মামলায় আমাকে গ্রেপ্তার দেখানো হইলো পরে, সেই মামলার এজাহারে আমার নাম আছে কিনা আপনারা দেখবেন প্লিজ। নাই তো, কোনো জিডি ছিল না, কোনো জিডি ছিল না, কোনো মামলা ছিল না। যে মামলায় গ্রেপ্তার দেখানো সেইটার এজাহারে আমার নাম নাই। তাহলে কি তদন্ত হইলো আপনারা বলেন, আপনারা দেখবেন এটা।